নমস্কার, বাংলা স্ফেয়ারে আপনাদের স্বাগত জানাচ্ছি। শুভ দোল উৎসব। আর আমিও আজকে ঠিক করেছি একটু হালকা মেজাজে কথাবার্তা বলবো। দেখলাম কমেন্ট বক্সে আমার কয়েকজন শ্রোতা বন্ধু বা দর্শক বন্ধু যাই বলুন, তার অনুযোগ করেছে, ঝুমনবাবু বড্ড আপনি এই তৃণমূলকে নিয়ে পড়ে আছেন, তার বাইরেও তো জীবন জগৎ আছে। অবশ্যই আছে। প্রথমে তাহলে আপনাদের একটা স্বপ্নের কথা বলি। গতকাল রাতে আমি এই স্বপ্নটা দেখেছি। স্বপ্ন আমার আবার কোনো কোনো স্বপ্ন হুবহু মনে থাকে, কোনো কোনোটা আবার নিয়মের কারণে ভুলে যাই। গতকাল যে স্বপ্নটা দেখলাম সেটা খুব আশ্চর্যের। দেখলাম যে পশ্চিমবঙ্গে একেবারে আক্ষরিক অর্থে রামরাজ্য যাকে বলে সেটা প্রতিষ্ঠিত হয়ে গেছে। সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় নিয়ম মতো চলছে। আবার আমরা সেই আশুতোষ মুখার্জি, বিদ্যাসাগরের আমলে আমাদের যে গর্বের জায়গা ছিল সেটা আবার ফেরত পেয়েছি। ইংরেজ আমলে আমরা যেমন একটা শিল্পোন্নত রাজ্য হিসেবে পরিচিত ছিলাম, তেমনি হাজার হাজারে কলকারখানা হয়েছে, অসংখ্য আইটি কোম্পানি এসেছে। কোনো বেকার পশ্চিমবঙ্গে আর নেই। একইভাবে স্বাস্থ্যের ক্ষেত্রেও এমন চমকপ্রদ উন্নতি হয়েছে যে একটা গাঁয়ের গরিব গুরবা মানুষও 5 তারা সাহায্য পাচ্ছেন সরকারি বদান্যতাতে। এইসব দেখতে দেখতে মনটা যখন বেশ প্রসন্ন, তখন ঠিক স্বপ্নটা ভাঙার আগে দেখলাম কেবলমাত্র একটা সমস্যার মীমাংসা এখনো পর্যন্ত হয়নি। সেটা কি বলুন তো? বঙ্গ ললনারা শাড়ির আঁচল কিভাবে পরবে? গুরুতর সমস্যা হয়ে দেখা দিয়েছে এখন বাংলায়। রাগঢাক রেখে পড়বে নাকি ঢাকঢাক গুড়গুড় না করে? চলিকে পিছে ক্যা হ্যায় সে সম্পর্কে কৌতূহল তৈরি করার শালীনতা, নাকি দরজা দুটো একটুকু ফাঁক করে? এমন অর্বাচীন কুটকচালির মধ্যে একটা জিনিস দেখে আমি প্রচণ্ড আমোদ পাচ্ছি। আমার আত্মার আরাম, মনের শান্তি সব কিছুই বিস্তর হচ্ছে। সেটা কেন বলুন তো? আমি দেখতে পাচ্ছি এই ভোটের বাজারে সাময়িকভাবে হলেও মৃগয়ার মমতা নবান্নের মমতাকে ঢাকা দিয়ে দিয়েছেন। ব্যাপারটা দেখে আমি সত্যিই পুলকিত। আর সকালবেলা থেকেই আমার শুধু একটাই গান আমি গুনগুন করে গাইছি, মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই, তাতা থই থই। এই মমতা কিন্তু আরেক মমতার মতো শ্রীমতী ভয়ঙ্করী নন। ইনি সুশীলা, সুভদ্রা, সুসভ্য, নৃত্য ও অভিনয় কলায় সিদ্ধহস্ত এবং বংশগৌরবে মহিমান্বিত। তার একটি আলটপকা না বললেও চলতো গোছের মন্তব্য নিয়ে সামাজিক মাধ্যমে যে পরিচিত খেউড় চলছে, আমি তার মধ্যে প্রবেশ করতে চাই না। বেহদ্দ বেকার হলেও আমার হাতে কিন্তু সত্যি অত সময় নেই। শুধু এইটুকু বলছি, একটি অপ্রয়োজনীয় মন্তব্যের ভিত্তিতে মমতা শঙ্করের মূল্যায়ন আমি মরে গেলেও করব না। তার কারণ এই নয় যে তিনি এবং তার স্বামী চন্দ্রোদয় আমার
দীর্ঘদিনের বন্ধু এবং আমি তাদের প্রচণ্ড সম্মান এবং শ্রদ্ধা করি। এর একমাত্র কারণটা হচ্ছে গোটা ক্যাঁচালটাই হচ্ছে শাড়ির আঁচল নারীর বক্ষ দেশের কোথায় থাকবে তাই নিয়ে। আমি দেখুন পল্লবগ্রাহিতা করে খাই, লিখি আর বকবক করি। এই দুর্ভাবনা আমি নিতে যাব কেন? আমি তো দর্জি নই, ডিজাইনারও নই। আচ্ছা, তর্কের খাতিরে ধরা যাক মমতা শঙ্কর ঠিক বিপরীত মন্তব্য করলেন। তিনি বললেন, আজকালকার মেয়েরা একটু সাহসী হতে পারে না কেন? আমরা না হয় রক্ষণশীল পরিবারে বড় হয়েছি, তাই সেকেলে মূল্যবোধ আমাদের সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। আজকালকার মেয়েদের তো সে দুর্ভাবনা নেই। তাহলে পোশাক আশাকের বেলায় তারা একটু স্বাধীন স্বেচ্ছাচারী হয় না কেন? শরীরে আলো হাওয়া খেলবে না, এ আবার কেমন কথা? বউকে বাজি রেখে বলতে পারি, সেক্ষেত্রেও হুবহু একই ধরনের হুক্কা হুয়া রব উঠত অ্যান্টি সোশ্যাল মিডিয়ায়। তখন ডিসকোর্সটা হতো কীরকম আমি সেটাও কল্পনা করে ফেলেছি। ধরুন প্রথমজন, তার নাম কমলিকা, তিনি মন্তব্য করতেন, আপনারা শুনেছেন মমতা শঙ্করের মন্তব্য? বলিহারি বাবা, তিনকাল গিয়ে এককালে ঠেকেছে, তবু কেমন নোংরা উপদেশ দিচ্ছে বাচ্চা মেয়েদের। বলছে কিনা শরীরে আরও একটু আলো বাতাস খেলাও। সঙ্গে সঙ্গে ভেসে উঠলেন উর্বশী। তিনি বললেন, চ্যারিটি শুড বিগিন অ্যাট হোম। উনি কি নিজের মেয়েকে এমন পরামর্শ দিয়েছেন? তারপরে যার নাম ভেসে উঠছে, বোঝাই যাচ্ছে তিনি এক অশরীরী আত্মা, ফেসবুকে পরিচিত মর্নিং সান নামে। তিনি বলছেন, আসলে যৌবনকালে নিজে যা করতে পারেননি, এখন সেই শোক উথলে উঠছে। এইসব দেখে চতুর্থজন, ধরা যাক নাম পিয়ালি, তিনি বললেন, আমি মমতা শঙ্করের কথা মন দিয়ে শুনেছি। তিনি ঠিক এভাবে বলতে চাননি। আপনারা অযথা একজন যশস্বিনী মহিলাকে নিয়ে এই রকম কাদা ছোড়াছড়ি করছেন কেন? কেন গালমন্দ করছেন? ব্যাস। এরপরে ফেসবুকের কাজিয়া চলবে, একদিকে পিয়ালি এবং অন্যদিকে বাকি তিনজনের যুক্তি পাল্টা যুক্তি, খিস্তি পাল্টা খিস্তি, খেউড় পাল্টা খেউড়ে। তখন দেখা যাবে যে গোটা আলোচনায় আর মমতা শঙ্করই থাকবেন না। দেখুন, আমার একটা বিনীত প্রশ্ন আছে। যেসব বীরপুরুষ এবং বীরাঙ্গনারা মেঘের আড়াল থেকে আন্তাবড়ি ঢিল ছুটছেন, তারা রবি ঠাকুরের সঙ্গে পাঙ্গা নিতে পারবেন? দম আছে? কেন তুলছি এই প্রশ্নটা একটু বুঝিয়ে বলি। রবীন্দ্রনাথের একটা গান আছে, আপনারা জানেন, ঝড়ে যায় উড়ে যায় গো আমার মুখের আঁচলখানি। রবীন্দ্রনাথ কিন্তু প্রথমে মুখ লেখেননি, লিখেছিলেন আমার বুকের আঁচলখানি। তারপরে ওই আর কি তার রক্ষণশীল, অতি রক্ষণশীল বন্ধুরা সেটা পড়ে তাকে বলেছিলেন যে, দেখুন গুরুদেব, এই বুক শব্দটা কেটে দিন আপনি। তখন বুকের বদলে এলো মুখ। আচ্ছা, ঝড়ে যাই উড়ে যায় গো
আমার মুখের আঁচলখানি এইটা বেশি বাস্তব, না ঝড়ে যাই উড়ে যায় গো আমার বুকের আঁচলখানি এটা বেশি বাস্তব? তাহলে রবীন্দ্রনাথ পারলেন না কেন? রবীন্দ্রনাথের তো সাহসের অভাব ছিল না। তিনি তো একথাও লিখেছিলেন, ঘুমায়ে পড়িছে ধরা সখী ঘুমায়ে চন্দ্র তারা, ঘুমায়ে দিগবালারা সবে, ঘুমায়ে জগৎ যত, বলিতে মনের কথা সখী এমন সময় কোথা প্রিয়ে। তারপরে কি বললেন? গোপনে একটি চুম্বনও দাও। সেই রবীন্দ্রনাথ এই মুখ আর বুকের দ্বন্দ্বে ভুগে একটা এমন জবরজং ব্যাপার করে দিলেন, যেটা রবীন্দ্রনাথ বলে মাফ হয়ে গেল, অন্য কেউ হলে বোধহয় হতো না। সুতরাং দেখুন, রক্ষণশীলতা, একটা কনজারভেটিভ পয়েন্ট অফ ভিউ, সেটা আমাদের থাকবে, একাংশের থাকবে, তার কাউন্টার ন্যারেটিভও থাকবে। এই দুয়ে মিলেই একটা সুস্থ তর্কের অবকাশ থাকলেও থাকতে পারে। একটা সময় আমাদের এই বাঙালি প্রজাতির তর্কপ্রিয় জাতি বলে সুনাম ছিল। হয়তো সেই জন্যেই বাঙালিদের কথা ভেবেই অমর্ত্য সেন তার বইয়ের নাম লিখেছিলেন আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান। এখন বাঙালি আরও অনেক কিছুর সঙ্গে তর্ক করাও ভুলে গেছে। আমি বলতে চাইছি, সুস্থ শালীন মন্তব্য বিনিময়ের বা যুক্তি বিনিময়ের তর্ক এখন তর্ক নয়, এই মেঘনাদের মতো মেঘের আড়াল থেকে যুদ্ধ করার মতো ফেসবুক নামক উপদ্রবে যেটা হয়, সেটা যদি তর্ক হতো আমার কিচ্ছু বলার ছিল না। হয় যেটা, সেটা একটা আবর্জনার স্তূপে কিছু অর্ধ উলঙ্গ নারী পুরুষ ভূতের নেত্রছক করেন, এছাড়া আর কিছুই না। দেখুন, এই যে এটাকে বলা হয় ইন্টারনেটের যুগে, এই শব্দটাকে বলা হচ্ছে ট্রোলিং। আমি উইকিপিডিয়া দেখছিলাম, উইকিপিডিয়া ট্রোলিং শব্দটা লিখে ব্র্যাকেটে লিখেছে স্ল্যাং। এই ট্রোলিং হওয়ার আগে নানা রকম শব্দ একই বিষয়ে আমরা প্রয়োগ করতাম, কিন্তু এখন আমরা আর সেই সব করি না। সোজা বলে দিই যে দিস পারসন ওয়াজ ট্রোলড। এটাকে আবার অন্য দিক থেকে দেখলে খ্যাতির বিড়ম্বনাও কিছুটা বটে। মন্তব্যটা মমতা শঙ্কর করেছেন বলেই এত উথাল পাথাল হচ্ছে। যদি আমার কাজের মাসি সুন্দরী করত, তাহলে কিন্তু এই প্রতিক্রিয়া তৈরি হতো না। কিন্তু এই প্রতিক্রিয়ার মধ্যে থেকে যে জিনিসটা বেরিয়ে আসছে, সেটা হলো যে আমাদের এই যে সামাজিক মনস্তত্ত্বের দিকে একটা অঙ্গুলি নির্দেশ তো করছেই। একজন পুলিশ অফিসার ছিলেন, খুব পদস্থ, তার নাম ছিল এনসি আস্তানা। তিনি এই একটি বিষয়ে যাকে বলে বিশেষজ্ঞ ছিলেন। বছর দুয়েক আগে তিনি এই ইন্টারনেট ট্রোলদের একটা মনস্তাত্ত্বিক বিশ্লেষণ করার চেষ্টা করেছিলেন। শুধু ইনি নয়, আপনারা যদি গুগল করেন তাহলে দেখবেন এ নিয়ে অজস্র লেখাপড়া হচ্ছে, এমনকি বইও বেরিয়ে গেছে, গাইড বুকও বেরিয়ে গেছে,
কি করে ট্রোলের মোকাবিলা করবেন ইত্যাদি এবং ইত্যাদি। এই ভদ্রলোক প্রধানত ভারতীয় ট্রোলদের নিয়ে কয়েকটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। একটা কথা আমরা সবাই জানি, এই ট্রোলদের মানসিকতা এসেনশিয়ালি একটা ডার্ক ট্রায়াডের ফল। নার্সিসিজম, ম্যাকিয়াভেলিজম, আরেকটা কি যেন আছে, বাট ডার্ক ট্রায়াড, আর হচ্ছে সাইকোপ্যাথি। এই তিনটে মিলে হচ্ছে ডার্ক ট্রায়াড। কিন্তু এর বাইরেও তিনি কতগুলো ক্লাসিফিকেশন করেছিলেন। একটা হচ্ছে অ্যাড হোমিনেম অ্যাটাকস। এই ট্রোলদের কাজ হচ্ছে ব্যক্তিকে আক্রমণ করো, তার বক্তব্যকে নয়, এবং এমনভাবে আক্রমণ করো যাতে কোনো সভ্য ভদ্রলোক সেটা সইতে না পারে। দ্বিতীয়, চরিত্র হনন। কিভাবে হয় আপনারা সারাক্ষণ জানেন। তৃতীয়, ডিসমিসিভ টাইপ। এই যে মমতা শঙ্কর সংক্রান্ত কাজিয়ায় এই ডিসমিসিভ ট্রাইবটাকে খুব বেশি রকম করে দেখতে পাচ্ছি, যারা এমন একটা আর্গুমেন্ট অ্যাভয়েড করার জন্য দুচ্ছাই একটা ভাব করেন। আরেকটা প্রবণতা যেটা খুব স্ট্রাইডেন্ট, সেটা হচ্ছে ইনফিরিয়রিটি কমপ্লেক্স ড্রিভেন অ্যাটাকস। আমি তো পারিনি মমতা শঙ্কর হতে, অতএব এই যখন সুযোগ পেয়েছি দুটো ঢিল ছুঁড়ে এক গ্লাস জল খেয়ে শুয়ে পড়ি। তারপরেরটাকে তিনি বলছেন লেবেলিং। লেবেলিং বস্তুটা কি? এটা হচ্ছে these days a battery of labels is available to choose from. বলে দাও লেফটিস্ট, লিবারাল, সিকুলার, লিপটার্ড, লিব্রান্ডু, আরবান নকশাল, জিহাদি, অ্যান্টি ন্যাশনাল। এগুলো অবশ্য সবই রাজনৈতিক ট্রোলেদের অনুষঙ্গে এসেছে। আরেকটা হচ্ছে, এটাকে তিনি বলছেন অ্যাটাকস ইম্পিউনিং মোটিভস। If for some reason a target could not be called an outright anti-national, he could still be derided as one having no genuine concern for the nation or its problems. অর্থাৎ দেশ ভক্তি এখন বন্যা বেয়ে চলেছে। ডাইভার্সিটি অ্যান্ড রং ফ্যাক্টস, এরা যেভাবে পারে মন গড়া তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। আরেকটা হচ্ছে সেক্সুয়াল ইনুয়েন্ডোজ। এখানে প্রধানত ট্রোলদের লক্ষ্য হন মহিলারা, এবং সেলিব্রিটি মহিলারা বেশি। আমি দেখছিলাম ভারতবর্ষে প্রথম 10 জন মহিলা যারা সবচেয়ে বেশি ট্রোলড হন, তাদের মধ্যে আমার পেশার জনা তিনেক আছেন। বারখাদাত আছেন, একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান আছেন, রানা আয়ুব আছেন। প্রথম কথা, স্ট্যাটিস্টিক্যালি দেখা গেছে ইন্টারনেটে মেয়েরা ছেলেদের তুলনায় বেশি ট্রোলড হন, এবং মেয়েদের ক্ষেত্রে যেটা হয় সেটা আরও ভিশাস ছেলেদের তুলনায়। কিন্তু শেষ বিচারে মুদ্রা কথাটা হলো যে এই যে ব্যবস্থার মধ্যে আমরা পড়েছি, সংযোগের যে বিপ্লব ঘটে গেছে, সেখানে যদি আপনি সামাজিক মাধ্যমে থাকতে চান,
আপনার একমাত্র কাজ হবে গায়ের চামড়াটাকে এত পুরু করা যাতে গাধাও দেখে লজ্জা পায়। এই আজকেই আমি কাগজে পড়ছিলাম, ব্যাঙ্গালোরে গিয়ে চিফ জাস্টিস চন্দ্রচূড়, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, তিনি আক্ষেপ করে বলেছেন এই দিন কতক আগে তার পিঠে ব্যথা করছিল বলে তিনি হাতটা চেয়ারের হাতলে দিয়ে একটু সরে বসেছিলেন। সেই দৃশ্য দেখে যে কটূক্তির বন্যা বয়ে গেছে ইন্টারনেটে, সে কথার উল্লেখ তিনি করছিলেন। সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতির বিরুদ্ধে যারা ট্রোল করে তাদের কাছে মমতা কি? কিন্তু অমৃতটা পান করব, গরলটুকু সহ্য করব না, এটা বোধহয় হবে না। আমি মমতা শঙ্করের মতো বিখ্যাত নই, তবে কুখ্যাত তো বটেই। খ্যাতি যেমন একটা ভালো দিক আছে, আবার একটা খারাপ দিকও আছে। একটা সময় পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিকে এর সমীক্ষা যখন চালানো হয়েছিল, তখন দেখা গেল ফার্স্ট হচ্ছেন জিসাস ক্রাইস্ট, সেকেন্ড হচ্ছেন মোহাম্মদ, আর থার্ড হচ্ছেন ওসামা বিন লাদেন। ধরে নিন আমি ওসামা বিন লাদেন। প্রথম এই ধরনের ট্রোলদের নানাবিধ বুলিং, কটূক্তি, গালাগাল আমার গায়ে লাগতো, অভ্যেস ছিল না তো। এখন আমি এই ব্যাপারটা উপভোগ করতে শিখে গেছি, এবং এই ট্রোলদের যোগ্য জবাব হচ্ছে যে টেক দেম অ্যাজ এন্টারটেনমেন্ট, আদারওয়াইজ আপনি নিজের ক্ষতি নিজে করছেন অযথা রিয়াকশন দিয়ে। আমার স্ত্রী যেমন আমার পোস্টের উপর কেউ কোনো রকম একটু রূঢ় ক্রূঢ় গালাগালি দিলেই তিনি অস্থির হয়ে ওঠেন। হয় তিনি নিজে থেকে জবাব দেওয়া শুরু করেন, নয় আমার কাছে এসে গজর গজর করেন। আমি এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিই। আমার যেটা দেখে খুব ভালো লাগলো, এইসব বলে মমতা শঙ্করকে কিন্তু টলানো যায়নি। ফেসবুকে মমতার যে পেজটা আছে, তাতে দেখলাম বীর দর্পে তিনি তার বাবা কাকার চরিত্র তুলে যে বিদুষী মহিলারা তাকে গাল দিয়েছেন তাদের কথাও রেখে দিয়েছে। রবি ঠাকুরের কথায় বলতে গেলে ট্রোলদের বলতে হবে, আঘাত সে যে পরশতব সেই তো পুরস্কার। ভালো থাকবেন, শুভরাত্রি, নমস্কার।